ধরণীর বুকে আঁধার ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে এসেছে। সেই বিকেল থেকে মিফতার সাথে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। এই হাজারো বিষয় আলাপন হলো তার সাথে। একদিনই দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। আমরা দুজনই ছাদে বসে বসে গল্প করছিলাম। একটু আগেই সূর্য এসে ডাক দিয়ে গেছে, তবুও আমাদের গল্প ভান্ডারে জমানো গল্পগুলি এখনো শেষ হয়নি। আমরা আমাদের মতো গল্প গড়ে চলছি। এই স্থপতির দল কখন থেকে বলছি নিচে নামো, সন্ধ্যা হয়ে এসেছে, কানে যাচ্ছে না? পরক্ষণে দেখতে পেলাম সূর্যকে। সে বোধহয় রেগে আছে। তার মুখ রাগে লাল হয়ে আছে, কপালে রগ দুটি স্পষ্ট দেখা যাচ্ছে। তাকে দেখে আমারও এই মুহূর্তে বেশ ভয় লাগছে। মিথ্যা আমার পিছনে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরলো। এখন আমি সূর্যের মুখোমুখি। আমার পিছন মিথ্যা। ভয়ে আমি পাথরের মতো জমে যাচ্ছি। কিছু বলার সাহস হচ্ছিল না। সূর্য আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তার রাগের কারণ ততটা ভালো করে বুঝতে পারলাম না। সে রাগী কণ্ঠে মিথ্যাকে ঘরে যেতে বলল। মিথ্যা প্রথমে আমায় ছেড়ে যেতে চাইল না। পরক্ষণে সূর্যের দৃষ্টিপাত লক্ষ্য করে সে এক দৌড়ে চলে গেল। এখন আমার কি হবে? আমার তো ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সূর্য আমার এক হাতে টেনে আমায় নিচে নিয়ে আসলো। অনেক শক্ত করে চেপে ধরা, অনেক ব্যথা পাচ্ছি আমি। ব্যথায় কাতরানোর অবস্থা আমার বাকযন্ত্র দ্বারা একটি ধ্বনি উচ্চারিত হচ্ছে। সূর্য এর কোনো পরোয়া করল না। ছাদ থেকে নিয়ে এসে আমাকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে দিলেন। অনেকটা জোরে হওয়ায় বেশ ব্যথা পেলেন। আমাকে ফেলে দিয়ে সূর্য ড্রেসিং টেবিলের আয়নায় কয়েকটা ঘুষি দিলেন। তার হাত কেটে রক্ত প্রবাহিত হচ্ছে। তাকে তার কোনো হেলদোল নেই। সে এখনো আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তার হাত দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। আমি আর বসে থাকতে পারলাম না। দৌড়ে তার দিকে অগ্রসর হলাম। হঠাৎ এমন করছেন কেন উনি? কি হয়েছে ওনার? পাগল হয়ে গেছে নাকি উনি? তার কাছে গিয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে তার হাতটা পেঁচিয়ে দিতে নিলেই মুহূর্তে সে আমাকে এক ঝাটকায় সরিয়ে দিলেন। আমি পড়ে যেতে নিয়ে কোনো রকম দাঁড়িয়ে রইলাম। সে এবার আমাকে দেওয়ালের দিকে ধাক্কা দিয়ে আমার গাল চেপে ধরলেন। খুব শখ না করে অন্যদেরকে নিজের দিকে আকর্ষণ করলাম। আমি আছি কেন? আমাকে ভালো লাগছে না? এই তাসকিন মাহমুদ সূর্য কখনো নিজের জিনিসের অন্যের হাত পছন্দ করে না। মনে রাখবেন, যেটা আমার সেটা শুধু আমার। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ঘটনায় কিছু বুঝতে পারলাম না। সেখানে বসে কাঁদতে শুরু করলাম। কি হয়েছে? যার জন্য আমার সাথে এই ব্যবহার? কিছুক্ষণ পর সূর্য আবার ফিরে এলেন। এসেই ড্রয়ার থেকে আমার সব শাড়িগুলো বের করে নিলেন। তারপর এগুলো নিয়ে নিচে চলে গেলেন। কিছুই বুঝতে পারলাম না। এতে এতটা পাত্তা না দিয়ে বসে বসে কাঁদতে থাকলাম। কাঁদতে কাঁদতে কখন যে চোখে ঘুম চলে এসেছে কে জানে। সেখানে বসে ঘুমিয়ে পড়লাম। ভাবিমণি ওঠো, খাবে না? চোখ মেলে দেখলাম মিথ্যা বেচারা আমার অবস্থা দেখে কেঁদে ফেলছে। না বলে দিলাম। মিফতা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভাইয়ার সাথে রাগ করে আমার সাথে কথা বলবা না? আরে না পাগলি। ভাবিবনি ভাইয়া অনেক বকেছে না? তোমার গালগুলো লাল কেন? আর জিনিসপত্র ভাঙচুর করেছে কে? আর তুমি এভাবে বসে ঘুমিয়েছিলে কেন? আমি চুপ করে রইলাম। ভাবিমণি ভাইয়া তোমার শাড়িগুলো পুড়িয়ে দিল কেন? মানে কি বলছো? পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, সে সন্ধ্যায়। আমি কিছু বুঝতে পারলাম না। এমন কেন করছে উনি? এখন আরো বেশি খারাপ লাগছে। মিথ্যাকে কোনো রকম বুঝিয়ে পাঠিয়ে দিলাম। পুরানো এক বাড়িতে ভয়ঙ্কর দৃষ্টিতে দুটো ছেলের দিকে তাকিয়ে আছে সূর্য। ছেলেগুলোকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সূর্য দৃষ্টিপাত লক্ষ্য করে ছেলে দুটোর গলা শুকিয়ে যাচ্ছে। কি হবে কেউ বুঝতে পারছে না। এটা বুঝতে পারছে না তাদের সাথে ভালো কেউ হবে না এখন। অনেকক্ষণ চুপ করে থাকার পর সূর্য গর্জে উঠল। সূর্য গর্জ যেন পুরো এলাকা কেঁপে উঠল।
তোদের সাহস তো কম নয়, তোরা তাসকিন মাহমুদ সূর্যের দিকে হাত বাড়িয়েছিস। তোদের দেখে অবাক হচ্ছি, মাফ করে দেন সূর্য ভাই, আর কখনো এমন হবে না, মাফ। সূর্য অট্টহাসি ফেটে পড়ে। তা দেখে ছেলেগুলোর কলিজা শুকিয়ে যায়। ফ্ল্যাশব্যাক। সন্ধ্যায় মেহরোজ আর মিথ্যা দুজনে মিলে ছাদে গল্প করছে। এমন সময় বাড়িতে দুটো ছেলে এসেছিল, কিন্তু জিনিসপত্র দেওয়ার জন্য। কথা বলার সময় হাত নাড়াতে মেহরোজের পেটের থেকে সারি অংশটুকু সরে যায়, এতে তার পেট অংশটুকু উন্মুক্ত হয়ে যায়। ছেলেগুলো এটা দেখে হা করে তাকিয়ে থাকে আর একে অপরকে বলতে থাকে, দোস মালটা জোস, এসব কোনো কিছুই তুর্যর দৃষ্টিগোচর হয়নি। সেই রাত থেকেই রোজের সাথে তার এই ব্যবহার। তোমাদেরকে মাফ করব, আর আমি ভুল হয়ে গেছে তুর্য ভাই, আর কখনো হবে না, এবারের মধ্যে মাফ করে দেন। সূর্য এখন আর মাফ করতে জানে না, মাফ করা তো সেই দিনে ভুলে গেছে, যেদিন তার সাথে সবচেয়ে বড় অন্যায়টি হয়েছিল। সূর্যের চোখ থেকে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ছেলেগুলো আর বুঝতে বাকি রইল না তাদের কপালে কি আছে। সূর্য অন্য একটা লোকের ডেকে কিছু বলে সেখান থেকে বের হয়ে এলো। শুনতে পেল ছেলেগুলো কাঁপতানো কণ্ঠধ্বনি। রাত প্রায় 2:30, গভীর ঘুমে আচ্ছন্ন আমি। হঠাৎ বুঝতে পারলাম আমি শূন্যে ভাসছি। কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ায় আমার চোখ মন খুলতে সায় দিল না। অনেকক্ষণ বাদে টের পেলাম কেউ আমার হাতে পরম যত্নে একের পর এক চুমু এঁকে দিচ্ছে। আমি ভয় পেয়ে চোখ মেলে তাকালাম। আবছা আলোয় সূর্যের মুখ খানিকটা বোঝা যাচ্ছে, আমার দিকে নিষ্পলক। আমি তৎক্ষণাৎ উঠে বসলাম। সে আমার একদম পাশ ঘেঁষে বসে বলেন, হঠাৎ সে বলল, বউ। তার কথায় আমি শিহরিত হলাম। সে আমার গাল স্পর্শ করে বলে উঠল, বউ, খুব লেগেছে তাই না? আই অ্যাম সরি, তোমার সাথে রাগ দেখানোটা আমার ঠিক হয়নি। আমি আরেক দফা আশ্চর্য হলাম, এই রাগ করলে এখন আবার সরি বলছে। মানুষটার ব্যবহার আমার ঠিক বোধগম্য হলো না। আসলে কি করেছেন উনি, বউ? আর কখনো তোমার সাথে এমন করব না, প্রমিস। আর কখনো না। সরি সরি সরি। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। সে আবার বলল, বউ। হঠাৎ করে সূর্য আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বউ, মাথাটা খুব ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? তার আদুরে গলায় আওয়াজ শুনে শিহরিত হলাম। সে আমার এক হাত টেনে নিয়ে মাথা দিতে দিল। আমি পরম যত্নে বিলি কাটতে লাগলাম। সে চোখ জোড়া বন্ধ করে শুয়ে আছে, তার মুখে ক্লান্ত ভাব ফুটে উঠেছে। হঠাৎ মনে পড়ল তার হাতের কথা, অনেকটা কেটে গিয়েছিল তো তখন। আমি তার হাতের দিকে নজর দিতে দেখলাম ব্যান্ডেজ করা। আমি তার মাথার হাত বুলাতে থাকি। হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে সাগরে পাড়ি দিলাম বুঝতেই পারলাম না। সকালে উঠে নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ অবস্থায় দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। বেশ শক্ত করে আমায় জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন হয়ে আছে সূর্য। তার ফর্সা মুখটা কেমন যেন লাগছে, ক্লান্ত ভাব তাকে স্পষ্ট। তার এলোমেলো চুলগুলো কপালে নেমে এসেছে। অজানা আমার হাত সেই দিন চলে যায়, চুল হাত বুলিয়ে সেগুলো আরো এলোমেলো করে দেই আমি। এখন পুরো বাচ্চাটার মতো লাগছে তাকে। আলতো হেসে তার নাক টেনে দেই আমি। সঙ্গে সঙ্গে সে চোখ খুলে তাকালো। আমি বিভ্রান্তিতে পড়ে যাই। কি করব বুঝতে পারছি না। সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমার খুব অস্বস্তি লাগছে এখন। এখন কি হবে, কি করব আমি? আমার বেশ অস্বস্তি বোধ হচ্ছে। আমি লজ্জায় মাথা নুইয়ে দিলাম। সূর্য আমাকে আরো লজ্জা দেওয়ার জন্য আমার আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমার মুখ এখন সূর্যের মুখে অনেক কাছে। তার দৃষ্টিতে আমাকে নিবদ্ধিত, তার ভারী নিঃশ্বাসগুলো আমার গালে আসতে পড়ছে। আমি কি করব বুঝতে পারছি না। সে বলল, কি করছিলে নুরু? আমি কি বলবো বুঝতে পারছি না। নিশ্চুপ থাকাটাকে ভালো মনে করলাম।
সূর্য দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন, কিন্তু এবার তিনি আমাকে তার আরো কাছে টেনে নিলেন। আমি লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। এবার তিনি তার গোলাপি ঠোঁট জোড়া প্রসারিত করে বললেন, কি ভাবছো তুমি? আমার কথা উত্তর দিচ্ছ না কেন? আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, প্লিজ ছাড়ুন। সূর্য আমার অবস্থা দেখে হেসে ফেলল। তিনি বললেন, এত ভয় কেন পাও পিচ্চি? আমি কিছু করব না। ছি, কি বাজে চিন্তা তোমার। এই বলে তিনি আমাকে ছেড়ে দিলেন। আমি উঠে গায়ে কাপড় ঠিক করে নিলাম। তিনি আমাকে বললেন, মেঘু, তুমি এখনো ছোট, নিজের পড়াশোনার দিকে ফোকাস করো, আমাকে নিয়ে বেশি ভেবো না। এভাবে হঠাৎ করে বিয়েটা হয়ে গেল, তোমার ছোট মাথা, বেশি প্রেশার নিও না। বলেই তিনি ওয়াশরুমের দিকে অগ্রসর হলেন। খানিকক্ষণ বাদে তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে আমি তাকে দেখে চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে তাকালাম। আপনি খালি গায়ে কেন? এমন ভাব করছো, মনে হয় অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। তুমি তো আমার বউ, তুমি তো সবই দেখতে পাও। এত লজ্জা পাওয়ার কি আছে? তার কথায় আমার কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়া অতিক্রম। নিজেকে সামলে বললাম, তুর্য, শার্ট পরো প্লিজ। আরে ওটা তো সমস্যা হচ্ছে, হাত কেটে যাওয়া অনেক কষ্ট, গোসলটা সারতে পারলেও শার্টটা পরতে পারছি না। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু তুমি তো এর আগেই। তার হাতের কথা মনে হতেই আমি পিছন ফিরে তাকালাম। তার কাছে গিয়ে হাত থেকে ব্লু রঙের শার্টটা নিয়ে এলাম। শার্টটা গায়ে পরিয়ে একের পর এক বোতামগুলো লাগিয়ে দিলাম। তিনি আমার দিকে তাকে মুচকি হাসছেন। খানিকটা লজ্জা পেলেও আমার মধ্যে সংকোচ কাজ করছে না। তাকে শার্টটা পরিয়ে দিয়ে ব্যান্ডেজে চেঞ্জ করে দিলাম। এবার নিচে গিয়ে তার জন্য নাস্তা নিয়ে আসলাম। সূর্য আমার কাজগুলো পর্যবেক্ষণ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে খাইয়ে দিলে চলে আসছিলাম, তখন সূর্য আমায় ডাক দিল, মেহু। আমি পেছন ফিরে তাকালাম। মাঝে মাঝে তুমি বড় হয়ে যাও, তাই না? কিছু বুঝতে পারলাম না। তুমি কবে বড় হবে মেহু? এবার তো অবাকের চরম শীর্ষে পৌঁছে গেলাম। উনি কি বলতে চাচ্ছে? সূর্য আমায় দেখে হাসছে, কিন্তু আমি তো রহস্যের সাগরে ডুব দিলাম। মানুষটাকে বোঝা আমার জন্য বেশ কঠিন হচ্ছে। বিকেল গড়িয়ে একটু আগে সূর্য ফুপু, মানে আমার ফুফু শাশুড়ি আগমন ঘটেছে। আঙ্কেল খানিকটা অসুস্থ থাকায় বিয়ের পরপরই নাকি উনি বাড়ি চলে গিয়েছিলেন। আজ আমাদের সাথে আবার দেখা করতে এসেছে। ড্রয়িং রুমে বসে আছি আমি, মিথ্যা, ফুফু আর রেহেনা চাচি। সূর্য বিকেলে বেরিয়েছিলেন, বলেছিলেন কি যেন একটা আছে ওনার। হাতে ব্যথা থাকার কারণে তার কর্মক্ষেত্রে যাওয়া একদম বন্ধ। রেহেনা চাচি আর ফুফুর কথা বলছেন। মিথ্যা, আমি টিভি দেখছি, কিন্তু আমার চোখ দুটো টিভির পর্দা হলো। মন সকাল ঘটনা কেন্দ্র করে খানিকটা অস্বস্তি হচ্ছে। কি করেছি আমি? তখন তুর্য কি ভেবেছিল আমাকে? আমার ভাবনার চেয়ে কটু। তুর্য বাড়িতে প্রবেশ করলেন। তাকে হঠাৎ বিচলিত মনে হচ্ছে। বাড়িতে প্রবেশ করে আমার দিকে এক নজর তাকালেন তিনি। আমি লজ্জায় তার থেকে চোখ সরিয়ে নিলাম। সে হালকা হেসে উপরে চলে গেলেন। আমার ফুফু শাশুড়ি আমাকে বললেন, বৌমা, কেমন চলছে তোমার সংসার? জি আলহামদুলিল্লাহ ভালো। সূর্য বাবা কি বকে তোমায়? আমি মুচকি হাসলাম। গতকাল ভয়ঙ্কর অভিজ্ঞতা, কিছু বললাম না। হয়তো আমার হাসিকে সে ভালো লক্ষণ হিসেবে ধরে নিয়েছে। এবার তিনি বললেন, মা, আমার ছেলেটাকে একটু রাগী হলো, তোমাকে অনেক ভালোবাসে ও, তোমাকে কখনো কষ্ট দেবে না। আমি বেশ আশ্চর্য হলাম। ভালোবাসে মানে? কি বলছেন উনি? তবে কি সূর্য আমাকে আগে থেকে চিনতেন? আমাকে কি করে চিনবেন উনি? হাজারো প্রশ্ন এখন মনে দানা বেঁধেছে। কি বলছে বুঝতে পারলাম না। মা, জানিস, ছোট থেকে আমার সূর্যটা বেশ চঞ্চল স্বভাবের ছিল, পুরো বাড়িটা মাথায় করে রাখতো। কিন্তু একটা দুর্ঘটনা, আমার ছেলেটা একবারে গম্ভীর হয়েছে। ওকে তো আমি হাসতে দেখতাম না, সব সময় কেন যেন হয়ে থাকতো। ছেলেটা প্রাণ খুলে হাসতো
আও প্রায় ভুলে গিয়েছিল। তোকে দেখে পর খানিকটা স্বাভাবিক চোখে দেখছি আমরা। মানে কিছুই তো বুঝতে পারছি না আমি কি বলে যাচ্ছে উনি। আমাকে দেখার পর আর কি দুর্ঘটনা ঘটেছে ওনার সাথে আমার মাথা হাজারো প্রশ্ন বোঝা। কিন্তু কিছুই বলতে পারছি না আমি। পাশ থেকে মিথ্যাটি বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। ভাবিমণি তুমি আমাকে আর ভাইয়াকে ছেড়ে যাবে না তো? সত্যি ভাইয়া তাহলে মরে যাবে। আমার মাথা ঘুরে আসছে তাদের এই রহস্যজোড়া কথাগুলোতে। কিছুই বুঝতে পারছি না। এবার আমি ফুপুকে বললাম, কি বলছে আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বলেন না প্লিজ, কি হয়েছে ওনার সাথে? কেন এমন উনি মিথ্যা আমার কথা কথা শুনে আমাকে আঠার মতো জড়িয়ে ধরলো। ফুপু বলতে শুরু করলো, এটা আজ থেকে 6 বছর আগের কথা, যখন তুর্যের মা দিল্লুবা জীবিত ছিলেন। আমার ভাই তাহিদ মাহমুদের প্রথম স্ত্রী উনি। এটা তো জানো, তুর্য লন্ডন থেকে পড়াশোনা শেষ করেছে। ছোট থেকে তুর্য মেধাবী ছাত্র হওয়া, ভাইয়েরা অনেক শখ ছিল ওকে বিদেশে পড়াশোনার। আর আমাদের তো ধন সম্পদের কোনো কমতি ছিল না, তাই তুর্যকে বিদেশে বড় করেছেন তিনি। তুর্য আর মিফতা এই নিয়ে ছিল তাদের সুখের সংসার। তুর্য বাহিরে পড়াশোনা করলেও বছরে 3বারও দেশে আসতো। প্রথমত মিফতার জন্মদিনের দিন, দ্বিতীয়ত ওর মা বাবার বিবাহ বার্ষিক, আর তৃতীয়বার আসতো মায়ের জড়াজড়িতে ওর বাবা মায়ের 25তম বিবাহ বার্ষিকী এসে। ফুপু কি বলছে তোমার? সূর্যের কণ্ঠস্বর শুনতে পেয়ে ফুপু চুপ হয়ে গেল। কথা ঘুরিয়ে বলল, এই তো নতুন বউয়ের সাথে গল্প করছিলাম আর কি। বুঝতে পারলাম উনি চাচ্ছেন না সূর্যের সামনে কিছু বলতে। আমি ও আর কিছু বললাম না, কিন্তু প্রশ্ন যেন আমার পিছু ছাড়ছে না। কি হয়েছে ওনার বাবা মার বিবাহ বার্ষিকীতে?